আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। বিএনপির নাম ভাঙিয়ে সুবিধাভোগীরা আন্দোলন করছে, বলছেন রিজভী। এদিকে নিরপেক্ষতা যাচাইয়ে আগে স্থানীয় সরকার নির্বাচন দরকার, বলছেন নূর। জানাবো আগামী রাজনীতি যেন আবার ফ্যাসিবাদের জন্ম না দেয়, বলছেন জামায়াত আমির। সংস্কার ছাড়া 1000 বছরেও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, বলছে আদালতে আওয়াল। এবং সর্বশেষ জানাবো বেড়েছে চালের দাম, বাড়তি সবজিরও। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিএনপির নাম ভাঙিয়ে সুবিধাভোগীরা আন্দোলন করছে, বলছেন রিজভী। ইনকাম ট্যাক্স অফিসে আন্দোলনের সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই। একটি সুবিধাভোগী চক্র নিজেদের স্বার্থ হাসিলের জন্য বিএনপির নাম ভাঙিয়ে আন্দোলন করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিএনপির এই শীর্ষ নেতা বলেন, দলের অনুমতি ছাড়া বিএনপির নামে কেউ সরকারি দপ্তরে আন্দোলন করলে এর দায় বিএনপির নয়, কারণ বিএনপি এ ধরনের আন্দোলন সমর্থন করে না। ইনকাম ট্যাক্সে যেসব ব্যক্তি বা গোষ্ঠী বিএনপির নাম ব্যবহার করছে তারাও কেউ বিএনপির নয়। এ ব্যাপারে দলের নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান রিজভী। তিনি বলেন, রক্ত ও সংগ্রামের ভেতর দিয়ে যে সুযোগ তৈরি করেছে তা ভবিষ্যতে ভালো রাজনৈতিক পরিবেশের ভিত্তি করবে, সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। তিনি আরও বলেন, সাবেক প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আওয়ালের কথাতে স্পষ্ট হয়েছে হাসিনার আমলের সব নির্বাচন অবৈধভাবে অনুষ্ঠিত করা হয়েছিল। এছাড়াও অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন আয়োজনের মাধ্যমে দেশের রাজনৈতিক সংকটের সমাধান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা। তিনি বলেন, শুধু ক্ষমতার পালাবদল নয়, সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যই আমাদের আন্দোলন। নিরপেক্ষতা যাচাইয়ের আগে স্থানীয় সরকার নির্বাচন দরকার, বলছেন নূর। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন, প্রশাসনের ফিটনেস ও নিরপেক্ষতা প্রমাণে সব না হোক স্থানীয় সরকারের অন্তত সিটি কর্পোরেশন, উপজেলা বা পৌরসভা নির্বাচন জাতীয় নির্বাচনের আগে হওয়া উচিত। নূর বলেন, এই সরকার আগের মতো দিনের ভোট রাতে করে কিনা স্থানীয় সরকার নির্বাচন হলে তারও প্রমাণ পাওয়া যাবে। অন্তর্বর্তী সরকার ও বর্তমান প্রশাসন একটি বিশেষ দলের দিকে ঝুঁকে পড়েছে। তারা ভাবছে এ দলই আগামীতে ক্ষমতায় আসছে, ফলে পদ পদবীর আশায় আগেভাগে তাদের তোষামত করা শুরু হয়ে দিয়েছে। সেই দলের নেতারা কোথাও গেলে তাদের ভিআইপি প্রোটোকল দেওয়া হয়, অভিযোগ করে তিনি আরও বলেন, কোনো বিশেষ দলকে মাথায় তোলার প্রবণতা বাদ দিতে হবে। স্থানীয় পর্যায়ে সরকারের সুরক্ষা কার্যক্রমে সকল রাজনৈতিক দলের মতামত নিতে হবে। তিনি আরও বলেন, আনুপাতিক হারে নির্বাচন নিয়ে একটি প্রধান রাজনৈতিক দল ছাড়া সব দলই একমত। প্রার্থী সবল বা দুর্বল হোক, আগামী নির্বাচনে 300 আসনে প্রার্থী দেবে গণ অধিকার পরিষদ। নূর বলেন, গণহারের বিচার ও সংস্কার শেষে নির্বাচনের দিকে যেতে হবে। পেশিশক্তি ও কোনো বিশেষ দলের প্রভাব দূর করতে বর্তমান সরকারের ভূমিকা থাকতে হবে। আগামী রাজনীতি যেন আবার ফ্যাসিবাদের জন্ম না দেয়, বলছেন জামাত আমির। জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, আগামী রাজনীতি যেন আবার ফ্যাসিবাদের জন্ম না দেয়, বরং জনপ্রত্যাশা যেন পূরণ হয়। এ ব্যাপারে রাজনৈতিক দল যারা আছে তারা যেন সত্যিকার অর্থে মুখে যেভাবে বলেন সেইভাবে দলের স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশ ও জাতির স্বার্থকে যেন আমরা সবাই দেখতে পারি। জামায়াতের আমির শহরে প্রথমে শাহ মোস্তফা রোডস্থ দেওয়ান মঞ্জিলে মরহুম সিরাজুল ইসলাম মতলিবের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে তাদের খোঁজ খবর নেন। মরহুমের 10 সন্তানের 9 জন প্রবাসী। বাবার মৃত্যুতে 3 ছেলে ও 2 মেয়ে দেশে এসেছেন। মরহুমের বড় ছেলে দেওয়ান শরীফুজ্জামান, দেওয়ান কামরুজ্জামান শিবলি, দেওয়ান মাকরুজ্জামান, দেওয়ান মুয়াজ উজ্জামান পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন। পরিবারের সদস্যদের সঙ্গে আবেগঘন সাক্ষাৎ শেষে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান মরহুম দেওয়ান সিরাজুল ইসলাম মতলিবের গ্রামের বাড়ি সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামে যান। সেখানে মরহুমের কবর জিয়ারত করে উপস্থিত শত শত মানুষের দিয়ে আন্দোলনের দীর্ঘদিনের সাথী মরহুম দেওয়ান সিরাজুল ইসলাম মতলিবের সংগ্রামী জীবনের স্মৃতি স্মরণ করে কান্নাজড়িত কণ্ঠে মোনাজাত পরিচালনা করেন। জামায়াতের আমির এলাকার মানুষদের সঙ্গে সালাম বিনিময় করে সকলের নিকট দোয়া চেয়ে বিদায় নেন। শেষে আপনজনদের সাথে দেখা করে সমবেদনা জানান। সংস্কার ছাড়া 1000 বছরেও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়,
বলছেন আদালতে আওয়াল। মৌলিক সংস্কার ছাড়া আগামী 1000 বছরেও এদেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। বিদ্যমান ব্যবস্থায় নির্বাচন কমিশনের অসহায়ত্ব তুলে ধরে আদালতকে কথা বলেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। এর আগে রাষ্ট্রদ্রোহ ও অন্যায় প্রভাব খাটিয়ে প্রশাসনের নির্বাচন দেওয়ার অভিযোগে রাজধানীর শেরেবাংলা থানার এক মামলায় গ্রেপ্তার হন সাবেক সিসি হাবিবুল। রিমান্ডের পক্ষে শুনানির সময় রাষ্ট্রপক্ষের ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুকী বলেন, এই আসামি 2022 সাল থেকে 2024 সালের সেপ্টেম্বর পর্যন্ত প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। তার আমলে 2024 সালের 7 জানুয়ারি এদেশে কলঙ্কজনক নির্বাচন হয়। সেই ডামি নির্বাচনে আওয়ামী লীগ ও 2 থেকে 1টি দল ছাড়া আর কেউ অংশ নেয়নি। সেই নির্বাচন ছিল ডামি নির্বাচন, একতরফা লোক দেখানো প্রশাসনের নির্বাচন। তিনি সুষ্ঠু নির্বাচনের আশ্বাস দিতে পারেননি। শুনানিতে ওমর ফারুক আরও বলেন, 7 জানুয়ারি নির্বাচনে তিনি গণমাধ্যমে বলেছেন সারা দেশে সুষ্ঠু নির্বাচন হচ্ছে। এত বড় মিথ্যা বলে তিনি কিভাবে তার ফ্যামিলির সামনে মুখ দেখান? ওই দিন সকাল 8টা থেকে 3টা পর্যন্ত 27.15% ভোট পড়েছে বলে জানান। তারপরে 1 ঘন্টা পর 40% ভোট পড়েছে বলে জানান। অথচ আমরা দেখেছি কেন্দ্রগুলোতে কোনো মানুষ ছিল না, কুকুর বিড়াল কেন্দ্রে শুয়েছিল। ওই 1 ঘন্টা তিনি কোথায় ছিলেন জানতে চাইলে গণমাধ্যমকে বলেন, ঘুমিয়ে পড়েছিলাম। কতটা হাস্যকর কথাবার্তা। শুনানিতে সরকারি এই কৌশলী আরও বলেন, আসামির বিরুদ্ধে তৎকালীন সরকারের সঙ্গে আঁতাত করা অভিযোগ রয়েছে। নির্বাচনে থোক বরাদ্দ থেকে অর্থ আত্মসাৎ করেছেন। সংবিধান বহির্ভূত বক্তব্য দিয়ে তিনি রাষ্ট্রদ্রোহ করেছেন। আমরা তার সর্বোচ্চ রিমান্ড প্রার্থনা করছি। এদিকে আসামি পক্ষের আইনজীবী এমিল হাসান রুমেল তার রিমান্ড বাতিল চেয়ে বলেন, তার বয়স 70, তিনি অনেক দুরারোগ্য ব্যাধিতে ভুগছেন। আমরা যেন ফ্যাসিস্ট দমাতে গিয়ে নিজেরা ফ্যাসিস্ট না হয়ে যাই। এরপর আদালতের অনুমতি দিয়ে কথা বলেন সাবেক সিসি হাবিবুল আওয়াল। তিনি বলেন, প্রসিকিউশনের বক্তব্যের সঙ্গে আমিও একমত। নির্বাচনটি ডামি ও প্রশাসনের নির্বাচন ছিল। এর সময় তাকে থামিয়ে বিচারক বলেন, প্রত্যেক জেলায় নির্বাচনী ইনকোয়ারি কমিটি করা হয়, যেখানে যুগ্ম জেলা জজ পদমর্যাদায় একজন দায়িত্বে থাকেন। আগে যার ভাতা ছিল 22,000 টাকা, সেটা আপনি 5 লাখে উন্নীত করেছেন। এতে কি জনগণের টাকা অপচয় হয়নি? এ বিষয়ে তার জানা নেই। জানিয়ে বলেন, 5 বছরের মুদ্রাস্ফীতি হিসেব করে হয়তো ভাতা বাড়ানো হয়েছিল। এরপর বিচারক আবারও বলেন, এই যে ইনকোয়ারি কমিটি করা হয়েছিল নির্বাচনের সময়, কোথাও কি তারা সরেজমিনে গিয়েছিলেন? তখন আওয়াল বলেন, একজন রিটার্নিং অফিসারের অধীনে 4-5টা সংসদীয় আসনের দায়িত্ব দেওয়া হয়। তাকে সহযোগিতা করতে আরও 4-5 জন অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার থাকেন। একটা নির্বাচন সুষ্ঠুভাবে করার জন্য 2 ভাগ দায়িত্ব কমিশনের, বাকি 98 ভাগ দায়িত্ব মাঠ পর্যায়ে কাজ করা অফিসারদের। নির্বাচনের আগে এমন অবস্থা জেনে আপনি পদত্যাগ করলেন না কেন? বিচারকের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বেড়েছে চালের দাম, বাড়তি সবজিরও। বর্ষাকাল শুরু হয়েছে মাত্র 12 দিন, এরই মধ্যে বেড়ে গেছে সবজির দাম। কোনোটির দাম তো সেঞ্চুরি পার করে ফেলেছে। এর ফলে পাল্লা দিয়ে বাড়ছে চালের দামও। কিছুদিন আগে মাঠ থেকে বোরো ধান কেটেছেন কৃষকরা, ফলে বাজারে ধানের সরবরাহ স্বাভাবিক রয়েছে। মিনিকেট হিসেবে পরিচিত ছাঁটাই করা চাল মূলত বোরো ধান থেকে তৈরি করা হয়। বিক্রেতারা জানান, চলতি মাসের শুরুর দিকে উৎপাদনস্থলে হঠাৎ ধানের দাম বেড়ে যায়। এর প্রভাবে তখন পাইকারি ও খুচরা পর্যায়ে মিনিকেট চালের দাম বেড়ে যায়। এর আগে গত মে মাসের শুরুতে বাজারে বোরো ধানের চাল আসার পর মিনিকেটের দাম কেজিতে 10 থেকে 12 টাকা কমেছিল। বাজার ঘুরে দেখা গেছে ঢাকার খুচরা দোকানগুলোতে ডায়মন্ড, মঞ্জুর, সাগর, রশিদ প্রভৃতি ব্র্যান্ডের প্রতি কেজি মিনিকেট চাল 80 থেকে 82 টাকায় বৃদ্ধি পেয়েছে। ঈদের আগে এসব চালের দাম ছিল 75 থেকে 76 টাকা কেজি, অর্থাৎ কেজিতে দাম বেড়েছে 5 থেকে 6 টাকা। অন্যদিকে মোজাম্মেল মিনিকেট বিক্রি হচ্ছে 85 থেকে 90 টাকা কেজি, যা ঈদের আগে 80 টাকার আশপাশে ছিল। কারণ চালের দাম বেশি বাড়লে অন্যান্য নিত্যপণ্যের দামও বাড়তে দেখা যায়। এছাড়া মোটা চালের মধ্যে স্বর্ণা চালের দাম কেজিতে 2 টাকা বেড়েছে। এটি 55 থেকে 57 টাকায় বিক্রি হচ্ছে। আর ব্রি 28 ও ব্রি 29 জাতের মাঝারি মানের চালের দামও কেজিতে 2 টাকা বেড়ে 60 থেকে 62 টাকায় বিক্রি হয়েছে। সাধারণত মোটা চাল 50 টাকার আশপাশে ও মাঝারি চাল 55 থেকে 58 টাকার মধ্যে থাকে। বাজারে মুরগির দাম অনেকটা আগের সপ্তাহের মতো রয়েছে। প্রতি কেজি সোনালী মুরগি 300 টাকার আশপাশে, আর ব্রয়লার মুরগি 150 থেকে 160 টাকায় বিক্রি হয়েছে। এছাড়া ডিমের দামও কম রয়েছে, ডজন 120 টাকা। পাড়া মহলে অবশ্য এর চেয়ে খানিক বেশি দাম নেন খুচরা বিক্রেতারা। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।